এখন আমাদের কথাটা হচ্ছে, আমরা জানি কয়শো ছেলে তোমরা এতদিন বলবা, তোমরা সত্য কথা বলবা, প্রত্যেকটা ছাত্র মাপ পাবে। আমি শুধু বোর্ডকে দেখতে চাই। মুন্সি আদিল সাহেব, জেল হবে, টর্চারিং সেল, বুঝো তোমাদের কাছে কিভাবে কথা বাইর করতে হয় ওগুলি জিজ্ঞেস করে এসো। 7 বছর করে জেলে গেলে তো চাকরি ওগুলো পাবে না, ভবিষ্যতে করে থাকবে। জীবনটা পারবো না। ঘটনাটা একটু খুলে বলো, সাংবাদিকদের খুলে বলো। এবং ইউ রাইট ভেরি নাইস স্টোরি। এগুলি কিন্তু কোর্টে এভিডেন্স হিসেবে যাবে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দিয়ে রাখছি, অন্য কোনো কারণে না। কারণ আমি জানি যে আমার এই মিশনে আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করছেন, জান প্রাণ দিয়ে করছেন। বাকিটা উপরে দেন। এবার 2002 সাল থেকে কাজ করতেছি। আমি 2002 সালে এসএসসি ফেল বোর্ডে, মাদ্রাসা বোর্ডে একটা লোক থাকে, তার মাধ্যমে আসছি। উনি সে তোমার চাকরি দিল? চাকরি না তো। এরপরে অনেক ঘোরাঘুরি করছি, কোনো চাকরি হয় নাই। এরপরে মাদ্রাসা বোর্ডে দেখি অন্য ছেলেপেলে লেবার হিসেবে কাজ করতেছে। তারপরে আমিও লেবার হিসেবে কাজ করলাম। কাজ করতে করতে গত বছর করছি, এবার আবার করতে আমাদের কামরুল হাসান ডেপুটি কন্ট্রোলার এবং দিলওয়ার হোসেন স্যারের সাথে পরিচয়। তাদের সাথে আমি খুব ভালোভাবে চলতাম, তারা আমার খুব ভালো জানতো। এরপরে আমি তাদের সব কাজ কামরুল হাসান, আরেকজন দিলওয়ার হোসেন ভুঁইয়া, সেকশন সে কি অফিসার। সেকশন অফিসার। জি। বলতে তো চেয়েছিল না? আমি এসে বলছি স্যার হতে চেয়েছিল আইয়ারে না? তাই আমি জানি কিভাবে এত কিছু। তারপর তুমি সত্য কথা বলতেছো না? স্যার আমি সত্য কথা বলছি। তোমার প্যানেল ঢুকবা, কয়েক প্যানেল ঢুকাইলেই হয়। কারণ কম্পিউটার সেভ করা আছে, খাতা গুইনা চলে যাচ্ছে ইনভিজিলেটরের কাছে পরীক্ষার জন্য। ওরা পরীক্ষাতে খাতা জমা দিচ্ছে, জমা দিলে তো যেই দেখুক ওই নাম্বারটা কম্পিউটার অটোমেটিক চলে যাচ্ছে। এই জন্য যে বান্ডিলতে খাতা আনবে সেই বান্ডিলে না ঢুকলে চলে। এই ধরনের কথা। আপনি এটা টার্গেট করলেন কেন? সংক্ষেপে আমাদের বলেন কি জায়গাটা। সেটা হচ্ছে যে স্বাভাবিক আর স্যার তোমার চাকরি নেই স্যার, এর চাকরি হবে না, চাকরি দেবো না আমরা। তোমার কোর্টে স্টেটমেন্ট দিতে হবে, বুঝতে পারছো? এই কথাগুলি কোর্টেও বলতে হবে। যে কথাগুলি সাংবাদিকদের বলছো টেপ করা আছে, এই কথাগুলি তোমাকে কোর্টে 164 দিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। তোমার কোন আত্মীয়-স্বজন আমার সাথে যোগাযোগ রাখতে বলবে। আমার স্যার এরকম মানে হাফেজ তুমি বলো, তুমি কেন ডাবল ভর্তি করা? জানো পাস করার জন্য না এ প্লাস করার জন্য কোনটা? হ্যাঁ জোরে বলো। না, এবার কথা টাকা চায় নাই, ডিভাইডেশন যে কাজ করলো টাকা জি, ইনফরমেশনটা আসে না, এর আগেও আরো আসছিল। এটার উৎপত্তি হলো, বোর্ডের নিয়ম রয়েছে যদি কেউ তার পরীক্ষার খাতা পুনর্বিবেচনার জন্য, পরীক্ষা করার জন্য 50 টাকা করে ফি দিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করলে পরে বোর্ডের নিয়ম হচ্ছে ওই খাতাটা বের করে নিয়ে ওই 2 2 4 3 7 3 10 5 15 ওই মার্কটা যোগ করে বলে ঠিক আছে। বোর্ড কখনো জন্ম হতে আজ পর্যন্ত কেন একটি ছেলে খারাপ রেজাল্ট করলো এটা তারা ওইভাবে জাস্টিফাই করে না। প্রথম ল্যাবরেটরি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে একটি ছাত্র প্রত্যেক বিষয়ে 80 পায়, ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে বিলো 50 পাওয়ার পরে এটা আমার নজরে আসে। তখন থেকে এটা আমি মন্ত্রী হওয়ার পর 2002 অথবা 2003 সবকিছু তো আমার মন্ত্রী হওয়ার পরে। তারপরে সেটাকে আমি ট্র্যাকিং করতে থাকি। 8-80% সে ল্যাবরেটরি গভর্নমেন্ট প্রত্যেক বিষয়ে 80% নাম্বার পেত, কিন্তু এসএসসি পরীক্ষা পেল না। ওইটার জন্য আমি ল্যাবরেটরি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে ও টেস্ট পরীক্ষার খাতা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে সেই খাতার সাথে ওদের লেখা খাতা মিলানোর জন্য বহুদিন চেষ্টা করলাম। এই প্রশাসনিক জটিলতা এগুলি হচ্ছে হয় না, কোন এক পর্যায়ে আমি এগুলি ভুলে যেতাম। কিন্তু ওইটা নকল পদ্ধতি আবিষ্কার হয়ে গেল, ওএমআর ফর্ম পাল্টানো। কিন্তু এর আগেও এটা হতো, যেটা আমি ওয়াকার ছিলাম না। ওএমআর ফর্মের প্রথম ধরা পড়ে আমার বরিশালে এক শিক্ষক মেধাবী ছাত্রের খাতা পাল্টে দেয় আরেকটা ছেলের সাথে। এরপরে ধরা পড়ে কক্সবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল, তিনি অবশ্যই এখন রামগড় কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন, ওনার কোনো পানিশমেন্ট হয়নি। উনি একটা কালার টেলিভিশনের বিনিময়ে এটা করেছিলেন। আমি আগের কথা বলছি, আমার বিগত সময়ের কথা বলছি। যে ওএমআর ফর্ম পাল্টানো এটা বন্ধ করতে হবে।